বহুল প্রতীক্ষার পরে কাজল আগরওয়াল ও শ্রেয়াস তালেপাডে অভিনীত দ্য ইন্ডিয়া স্টোরি মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমাটা শুরু হয় সকালবেলাতে, যেখানে দেখা যায় একটা লোক তার হাতের মধ্যে একটা ফাইল নিয়ে থানার দিকে আগাচ্ছিল। ওকে দেখে এমনটা বোঝা যাচ্ছিল যে অনেক রাত ধরে সে হয়তোবা ঠিকঠাকভাবে ঘুমায় না। ওর চোখে কষ্ট ছিল স্পষ্ট, কিন্তু তার চেয়ে বেশি বোঝা যাচ্ছিল একটা আশার আলো। সে ভাবছিল যে আজকে হয়তোবা সে ইনসাফ পেয়েই যাবে। ওর নাম ছিল যোগেশ পাটেল। সে থানার ভিতরে গিয়েই বসে পড়ে। সেখানে গিয়ে পুলিশদেরকে বলতে থাকে, আমার মেয়ের হত্যার আমি বিচার চাই। আমার মেয়ের মৃত্যু কোনো সামান্য মৃত্যু ছিল না, ওকে হত্যা করা হয়েছিল। যারা এর পেছনে জিম্মাদার আছে তাদের সাজা পাওয়া উচিত। এটুকু বলেই নিজের হাতে থাকা ফাইলটা ইন্সপেক্টরের সামনে দেয়। ইন্সপেক্টর ফাইলটা খুলে কয়েকটা পাতা উল্টে পড়তে থাকে। আস্তে আস্তে সে সামনের দিকে আগাচ্ছিল, আর ওর চেহারাতে একটা অদ্ভুত পরিবর্তন আসছিল। কিছুক্ষণ পড়ার পরে সেই ফাইলটা তুলে নিয়ে ফেলে দেয় সেই ইন্সপেক্টর। তখন জানা যায় এটা প্রথমবার ছিল না। যোগেশ কিছুদিনের মধ্যেই 10 বার এই পুলিশ স্টেশনে এসেছিল। প্রতিবার এসেই এই ফাইলটা নিয়েই আসতো। প্রত্যেকবার এসে একটা কথাই বলতো, তার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি চায়। কিন্তু প্রতিবারই ওর এই দাবিটা মেনে নেয় না পুলিশ। তখন ইন্সপেক্টর অনেক রাগান্বিত কণ্ঠে বলে, যোগেশ, তোমাকে আমরা এর আগেও অনেকবার বলেছি, তোমার মেয়ের মেডিকেল রিপোর্ট বলছে যে ওর ক্যান্সার হয়েছিল। এটা কোনো মার্ডার কেস নয়। এজন্য বারবার এখানে এসে আমাদের সময় নষ্ট করবে না। এর পরের বার যদি তুমি আবার থানায় আসো তাহলে কিন্তু তোমাকেই ঝামেলায় পড়তে হবে, তোমাকেই লকআপে ঢুকিয়ে দিব। যোগেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল। তার চেহারাতে না পাওয়ার বেদনা সাফ সাফ দেখা যাচ্ছিল। সে এটা বুঝে গিয়েছিল যে পুলিশ ওকে কোনো সাহায্যই করবে না। তবে সেও তো হার মানার পাত্র নয়। এজন্য সেখান থেকে ফাইলটা উঠায় এবং বেরিয়ে আসে। এখন সে বুঝে গিয়েছিল তার জন্য একটা রাস্তাই খোলা আছে, আর সেটা হচ্ছে আদালত। এরপর যোগেশ এক এক করে বড় বড় সব উকিলদের কাছে যায়। সবার কাছে গিয়ে তার গল্পটা বলে এবং তার মেয়ের ফাইলটা দেখায়। কিন্তু প্রত্যেক জায়গাতেই সে নিরাশাই শুধু পায়। প্রায় প্রতিটা উকিলেরই জবাব ছিল ঠিক একই রকম। ওরা সবাই বলতো, এটা কোনো মার্ডার কেস নয়। মেডিকেল রিপোর্টে সাফ সাফ দেখা যাচ্ছে তোমার মেয়ের মৃত্যু হয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। কোনো প্রমাণ ছাড়াই কেসটা কোনোভাবেই আমরা লড়তে পারবো না। একের পর এক উকিল ওর হাত ছেড়ে দিত। দেখে এমনটা মনে হচ্ছিল যোগেশের লড়াইটা এখানেই হয়তোবা থেমে যাবে। তখন এই গল্পে এন্ট্রি নেয় এক উকিল। ওর নাম আর্চানা। সেই কেসটা লড়ার জন্য তৈরি হয়ে যায়। সে খুব ভালো করেই জানতো যে এটা কোনো সাধারণ কেস নয়। ওর সামনা কোনো একজন মানুষের সাথে হবে না, পুরো একটা সিস্টেমের সাথে হবে। কয়েকদিন পরেই আদালতের কার্যক্রম শুরু হয়। সে জাজের সামনে দাঁড়িয়ে পুরো আত্মবিশ্বাসের সহিত কেসটা বলতে থাকে, স্যার, আমার ক্লায়েন্ট যোগেশের মেয়ের মৃত্যুটা হয়েছিল ক্যান্সারজনিত কারণে। এটা মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, কিন্তু আসল সত্য এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। ওর এই কথাটা শুনে পুরো কোর্টরুম একদম শান্ত হয়ে গিয়েছিল। পরীর জীবনটা শুধু ক্যান্সারই নেয়নি, এর পেছনে অনেক বড় মাপের একটা হাতছা হয়েছিল। ওই প্ল্যান্টের অংশ একজন বা দুজন মানুষ ছিল না। ওর মৃত্যুর পেছনে কারণ ছিল বড় বড় সব কীটনাশক বানানোর ফ্যাক্টরি। তারপর সেগুলো যারা ব্যবহার করে সেই সব কৃষক, এবং যেই সরকার এগুলো ব্যবহারের পারমিশন দেয় সেই সরকার। আর্চানার এই কথাটা শোনার পরে পুরো কোর্টরুম একদম শান্ত হয়ে গিয়েছিল এবং থ লেগে ওর কথাই শুনছিল। কারণ এখন এই মামলাটা শুধু মেয়ের মৃত্যু নিয়ে ছিল না, এটা দেশের সকল স্তরের মানুষজনকেই ঘিরে ফেলেছিল। এখানে সে কীটনাশক বানানো কোম্পানি, সেগুলো ব্যবহার করা কৃষক, এবং যারা এগুলোর পারমিশন দেয় সেই রকম সরকারি কর্মকর্তাদের এই কেসের সাথে জড়িয়ে ফেলেছিল। এই খবরটা দেখতে দেখতে গোটা দেশেই ছড়িয়ে পড়ে। ওদের আজকের শুনানিটা শেষ হতে হতেই পুরো মিডিয়ার হেডলাইন হয়ে যায় এই নিউজটাই। প্রত্যেকটা নিউজ চ্যানেলেই শুধু একটা খবরই চলছিল, আসলেই কি কৃষকদের জন্য কারো জান গেছে নাকি ওই কীটনাশক বানা কোম্পানিদের জন্য। দেখতে দেখতে পুরো দেশের অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকে। কেউ কেউ তো আর্চানার এই কথাতে রাগান্বিত হয়ে রাস্তাতেও নেমে পড়ে ওর বিরুদ্ধে মানববন্ধন করার জন্য। তারা বলছিল, কৃষক হচ্ছে দেশের অন্নদাতা, যদি কৃষকের ওপরে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাহলে তাদের নাম খারাপ হবে। সেই মানুষজন তো আর্চানার বিরুদ্ধে মিছিলও করছিল। তবে এই ভিড়ের মধ্যে কিছু এমন মানুষও ছিল যারা চুপচাপ এই দৃশ্যগুলো দেখছিল। তারা এটা বুঝতে পারছিল যে আর্চানা যে প্রশ্নটা উঠিয়েছে এর মধ্যে কোনো সত্য তো আছেই। এর আগেও অনেক সচেতন মানুষ এটার বিরুদ্ধে কথা বলেছিল।
জমিতে ব্যবহৃত কিছু কীটনাশক মানুষদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এসব বিষাক্ত কীটনাশকের জন্য অনেক রোগী খুব তাড়াতাড়ি বেড়ে চলেছে। তারা মনে করত যদি এগুলো বন্ধ করা না হয় তাহলে সামনের দিনগুলোতে আরও বেশি খারাপ অবস্থা হবে। অন্যদিকে দেখা যায় ওই বড় কীটনাশক কোম্পানির মালিকরা এটা জেনে গিয়েছিল যে যদি এই কেসটা আদালতে চলমান থাকে তাহলে তারা ঝামেলায় পড়তে পারে, আর যদি ওদের বিরুদ্ধে কোনো ডিসিশন চলে আসে তাহলে ওদের পুরো বিজনেসটাই ভেস্তে যাবে। এই জন্য এই লড়াইটাকে হালকাভাবে ওরা নেয়নি। দেশের সবচাইতে নামি দামি উকিলকে নিজের পক্ষে দাঁড় করিয়ে নেয়। ওনার নাম ছিল অগ্নিহোত্রী। ওনার ট্র্যাক রেকর্ড ছিল একদম ক্লিয়ার। ওনার জীবনে কত যে বড় বড় কেস জিতেছে তার তো কোনো হিসেবই নেই। আদালতে ওর সামনে অনেক বড় বড় উকিলও দাঁড়াতে ভয় পেত। সবাই এটা মানত যে অগ্নিহোত্রী যে কেসটা হাতে নেয় তার মানে হলেও তার সামনে যে উকিলটা আছে সে 100 ভাগ হারবে। আরেক দিকে ছিল আর্চানা। সে উদীয়মান এক উকিল। এটা ওর জীবনের সবচাইতে বড় কেস। তার কাছে বড় কোনো টিমও ছিল না, আর কোনো রিসোর্সও নেই। এমনকি সে যে কেসটার সাথে দাঁড়িয়েছিল এটার বিরুদ্ধে ছিল পুরো সিস্টেম। একদিকে ছিল বড় বড় কোম্পানির হায়ার করার নামি দামি উকিল, আর অন্যদিকে ছিল আর্চানার হাতে শুধুই সত্য। এটা ছিল টাকাওয়ালাদের বিরুদ্ধে সত্যের লড়াই। ওদের কেসের পরের শুনানিটা শুরু হওয়ার সাথে সাথেই সবার চোখ গিয়ে পড়ে অগ্নিহোত্রীর দিকে। ওর নাম শুনে যেন সবাই হতবাক হয়ে গিয়েছিল, কারণ সবাই খুব ভালো করেই জানতো যে অগ্নিহোত্রী যে কেসটা হাতে নেয় সেটা সে জিতেই তারপর দম নেয়। তিনি এসে তার প্রথম দলিলেই বলেন, এই আদালতে উপস্থিত প্রায় 70% মানুষই কোনো না কোনোভাবে কৃষকের সাথে জড়িত। এজন্য কোনো পাকাপোক্ত প্রমাণ ছাড়া পুরো কৃষক সমাজের ওপর আঙ্গুল তোলা একদমই উচিত হচ্ছে না। এরপর আর্চানার দিকে তাকিয়ে বলে, আমার অপোজিশনের উকিল কীটনাশক কোম্পানি এবং সরকারের বিরুদ্ধে আরোপ লাগিয়েছে, সাথে কৃষকদের বিরুদ্ধেও। ওনার হাতে কি এমন কোনো প্রমাণ আছে যে মেয়েটার যে মৃত্যু হয়েছিল সেটা কীটনাশকের জন্যই হয়েছিল? তারপর আবার জাজের দিকে তাকিয়ে বলে, এই কেসটা শুধু আন্দাজের ওপর করা হয়েছে। নিজের মনের ভাবনা দিয়ে তো আর আদালত চলে না। আদালতে প্রয়োজন প্রমাণ, আর এনার কাছে তো ওইরকম কোনো প্রমাণই নেই যেটা দিয়ে তার কেসটা সে প্রমাণিত করতে পারবে। কোর্টরুমে থাকা কিছু মানুষ তার এই কথাগুলো শুনে সহমত প্রকাশ করে, তবে আর্চানা একদমই ঘাবড়ায় না, আর বলতে থাকে, যদি আমাদেরকে সত্যটা জানতে হয় তাহলে একদম শুরু থেকে শুরু করতে হবে। এইটুকু বলেই তার প্রথম সাক্ষীকে কাঠগড়ায় ডেকে নেয়। ইনি হলেন ডক্টর বিক্রম। তখন তিনি আদালতে বলতে থাকেন, 1962 সালের দুর্ভিক্ষর পরে দেশের অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল। কেউই আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিল না। তখন এই দেশে এসেছিল নতুন নতুন সব জাতের বীজ এবং বড় বড় কীটনাশকের কোম্পানিও শুরু হয়েছিল, যেন বেশি ফসল ফলিয়ে মানুষদের পেট ভরানো যায়। এটা তো সেই সময়কার প্রয়োজন ছিল। যদি তখন এই কাজটা করা না হতো তাহলে দেশের অনেক বাজে হাল হয়ে যেত, হয়তোবা লাখ লাখ মানুষ ক্ষুধার জ্বালায় মারা যেত। কিন্তু সময় পাল্টে গেছে। এখন প্রয়োজনের থেকেও অনেক বেশি কীটনাশক ব্যবহার করা হয়। অনেক বিষাক্ত কীটনাশক ফসল এবং পানির দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে। তবে এটা যে কী ক্ষতি করে মানুষের সেটা সাথে সাথে বোঝা যায় না, কিন্তু আস্তে আস্তে এটা মানুষের রোগ বাড়াতে থাকে। ডক্টর বিক্রমের সাক্ষী দেওয়া হয়ে গেলে আরও একটা সাক্ষীকে কাঠগড়ায় ডেকে নেয় আর্চানা। এবার সেখানে আসে পরীর চিকিৎসা করা ডাক্তার। তিনি এবার বলতে থাকেন, পরীর ব্লাড ক্যান্সার হয়েছিল। ওর রক্তে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো আসলে কীটনাশকের মধ্যেও পাওয়া যায়। এই কথাটা শোনার সাথে সাথে পুরো কোর্টরুম একদম শান্ত হয়ে যায়। আর্চানা তখন বলতে থাকে, এই কেসের সত্যটা জানার জন্য আমি নিজেই গ্রামে গিয়েছিলাম। আমার দেখা হয়েছিল রাজারাম নামের একজন কৃষকের সঙ্গে। তিনি আমাকে তার ক্ষেতটা দেখিয়েছিলেন। ওই সময়টায় ওর ক্ষেতে অনেক বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগ করা হচ্ছিল। আর্চানা তখন ওকে জিজ্ঞাসা করে, এত বিষাক্ত কীটনাশক কেন ব্যবহার করা হচ্ছে? তখন রাজারাম বলতে থাকে, যদি ভালো ফসল ফলাতে চায় তাহলে এগুলো করতেই হবে। এগুলো ছাড়া ফসল ফলানো প্রায় অসম্ভব। তারপর আর্চানা আবার একটা প্রশ্ন করে, আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা বাড়িতে যে শাকসবজি খান সেগুলোতেও কি এই কীটনাশকগুলোই ব্যবহার করেন? এই কথাটা শুনে রাজারাম কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। তারপর বলে, না, আমাদের পরিবারের জন্য আমরা আলাদাভাবে খেতি করি। সেটা হলো জৈবিক। সেখানে কোনো প্রকারের বিষাক্ত কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। তখন আর্চানা বলে ওঠে, জৈবিক খেতি যদি এতই ভালো হয় তাহলে সকল কৃষকরা এটা কেন করে না? রাজারাম তখন দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, অতটা সহজ নয় ম্যাম। জৈবিক খেতি করতে অনেক বেশি সময় লাগে, মেহনতে বেশি হয়, আর উৎপাদন হয় কম। তবে রাসায়নিক কীটনাশকে ফসল তাড়াতাড়ি হয়ে যায়, উৎপাদনও কয়েক গুণ বেড়ে যায়। এজন্য বেশিরভাগ কৃষক এই রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করে থাকে। রাজারামের এই কথাগুলো শোনার পরে আদালতে থাকা সবাই তো চিন্তায় পড়ে যায়।
এখন প্রশ্ন শুধু একটা মেয়ের মৃত্যুতে থাকে না, এখন প্রশ্ন উঠেছে পুরো সিস্টেমের। এই প্রতিযোগিতার দিনে মানুষের শরীরটাই আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আর প্রতিযোগিতার বস্তু হয়ে যাচ্ছে। আদালতে আর্চানার এই দলিলগুলো পেশ করার পরে মামলার প্রথমকার মতো থাকে না। প্রথমবারের মতো দেশের মানুষ এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে শুরু করে। মিডিয়াগুলোও এই ব্যাপারগুলো ব্যবহার করছিল। এত কিছু ঘটে যাওয়াতে সরাসরি সমস্যা হচ্ছিল এই বড় বড় কীটনাশক কোম্পানিগুলোর, কারণ ওদের নামগুলো বারবার আদালতের মধ্যে নেওয়া হচ্ছিল। এজন্য এই কোম্পানিগুলোর মালিকের চিন্তাভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে আদালতে যদি ওদের বিরুদ্ধে কোনো ফয়সালা দিয়ে দেয় তাহলে ওদের কোটি কোটি টাকার বিজনেস কিছুদিনের মধ্যেই একদম শেষ হয়ে যাবে। এজন্যই কোম্পানিগুলোর মালিকরা চলে আসে কৃষিমন্ত্রীর সাথে দেখা করার জন্য, আর ওনাকে বলতে থাকে, স্যার যে কোনো মূল্যে কেসটা থামিয়ে দিন। যদি এই মামলাটা আরও সামনের দিকে আগায় তাহলে আমাদের কোম্পানিগুলোর অনেক বড় লস হয়ে যাবে। শুধু আমরাই নয়, সরকারও এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানিগুলোর মালিকরা মনে করছিল যে সরকার হয়তোবা ওদের সাথ দিবে, তবে কৃষিমন্ত্রীর কথা শুনে তো হুঁশি উড়ে যায় ওর। তিনি বলতে থাকেন, যে কথাগুলো এখন আদালতে হচ্ছে এগুলো আমরা কখনোই এভাবে চিন্তা করে দেখিনি। যদি মানুষের শরীর আসলেই বিপদের মুখে থাকে তাহলে এটা আনদেখা করা যাবে না। এখন সময় এসেছে যে কীটনাশক কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের ওপর আরও বেশি নজর দিক এবং যেগুলো বিপদজনক সেগুলোর প্রোডাকশন যেন তারা বন্ধ করে দেয়। ওর এই কথাটা শুনে তো ওদের হুঁশি উড়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল যে এখন শুধু আদালতেই কেসটা থেমে নেই, সরকারও চায় এর সুষ্ঠু বিচার। কিছুদিন পরেই আদালতের পরবর্তী শুনানি শুরু হয়ে যায়। এবার আর্চানা আরও একটা এমন সত্য সামনে নিয়ে আসে যেটা শুনে পুরো কোর্টরুমের অবস্থা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, এই ব্যাপারগুলো শুধু শাকসবজি এবং ফলমূলেই সীমিত থাকে না, আমাদের বাড়িতে পৌঁছানো দুধও এটার বাইরে নয়। দুধের মধ্যে এমন কিছু মেলানো হয় যেটার মাধ্যমে অনেক অসুখই মানুষের শরীরে প্রবেশ করে। এইটুকু বলেই এক সরকারি অফিসারকে সে কাঠগড়ায় ডেকে নেয়। তারপর ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি বলেন তো দেশে প্রত্যেকদিন কত লিটার দুধ উৎপন্ন হয়? তিনি তখন জবাব দেয় 3 থেকে 4 কোটি লিটার। তখন আর্চানা আবার আরেকটা প্রশ্ন করে, আমাদের দেশের প্রতিদিন কত লিটার দুধের প্রয়োজন? সেই সরকারি অফিসার তখন জানায় 60 থেকে 65 কোটি লিটার। এই কথাটা শুনে তো পুরো কোর্টরুমে একদম থ লেগে গিয়েছিল। তখন আর্চানা আবার জিজ্ঞেস করে, উৎপাদন যদি এত কম হয় তাহলে বাকি দুধগুলো কোথা থেকে আসে? সেই সরকারি কর্মকর্তা এবার বলে, যেহেতু আমাদের প্রয়োজন অনেক বেশি, এর জন্য দেশের অনেক জায়গাতেই রাসায়নিকভাবে দুধ তৈরি করা হয়। অনেকগুলো কেমিক্যাল একসঙ্গে মিলিয়ে এমন দুধ তৈরি করা হয় যেটা দেখতে পুরোপুরি একদম দুধের মতোই, কিন্তু আসলে এটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই কথাটা শুনে আদালতে থাকা সবাই তো হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে যে শুধু শাকসবজি এবং ফলের মধ্যেই এই বিষটা সীমিত নেই, এখন দুধ পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছে। আর্চানার পেশ করা দলিলগুলো শোনার পরে আদালত এটা বুঝতে পারছিল যে এই বিষয়গুলো ভেতর থেকে যাচ করা খুবই জরুরি, এজন্য এই কেসটাকে তারা আমলে নেয়। আর্চানা এবার বুঝে গিয়েছিল যে এটাই তার প্রথম জিত, তবে সে এটাও খুব ভালো করে জানতো এর পরের লড়াইটা হবে তার জন্য আরও বেশি ভয়ঙ্কর এবং কঠিন। এই কেসটা আমলে নেওয়ার জন্যই তাকে এতটা কষ্ট করতে হয়েছে, তাহলে সেটা যদি জিততে চায় তাহলে তাকে কতটা কষ্ট করতে হবে। এরপর জাজ একটা ফয়সালা শোনায়। বিজয় রাঠোর নামের একজনকে এই কেসটার সানবিন করার দায়িত্ব দেওয়া হয়। সাথে আর্চানাকে এটাও বলা হয় যে 7 দিনের মধ্যে সে যেন এই কেস সম্পর্কিত সকল তথ্য এবং প্রমাণ নিয়ে হাজির হয় কোর্টে। সময় অনেক কম থাকাতে এটার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে, অনেক কঠিন একটা পরীক্ষা আর্চানার সামনে। এদিকে দেখা যায় বিজয়ের জেলের মধ্যে কিছু এমন কয়েদিও ছিল যারা নকল দুধ বানানোর জন্য ধরা পড়েছিল। এরপর আর্চানা চলে আসে ওদের সাথে দেখা করার জন্য। তারপর গিয়ে ওই 2 জন কয়েদির সাথে দেখা করে। তারা দুজনে তো এটা পণ করে বসেছিল যে তারা ওকে সাহায্য করবে না। এরপর যখন রাঠোর ওদের দুজনকে থাপ্পড় মেরে বসে তখন ওরা ব্যাপারটা মেনে নেয় এবং সাহায্য করতে চায়, আর ওদের সামনেই এই নকল দুধটা বানাতে শুরু করে। ওদের কাছে অনেকগুলো কেমিক্যাল রাখা ছিল। ওরা এখন যে দুধটা বানাচ্ছিল আসলে এতে আসল কোনো দুধ ব্যবহার করা হয়ই না। তারা এমন একটা দুধ বানাবে যেটা পুরোপুরি কেমিক্যাল। ওদের এই ব্যাপারটা আবার রেকর্ড করা হচ্ছিল যেন এটা কোর্টে পেশ করা যায়। এখানে ওরা দুজন মিলে দেখতে দেখতেই এমন একটা দুধ তৈরি করে ফেলে যেটা দেখতে একদম অরিজিনাল এবং ফ্রেশ দুধের মতোই। এই ব্যাপারটা দেখার পরে বিজয় তো পুরোপুরি হয়রান হয়ে গিয়েছিল। সে আগে এটা ভাবতো যে দুধ আমাদের শরীরের জন্য সবচাইতে বেশি উপকারী, এজন্যই এটা আমরা আমাদের বাচ্চাকেও খাওয়াই। কিন্তু এই জিনিসটা দেখার পরে দুধের ওপর থেকে তাদের পুরো ভরসাই একদম উঠে যায়।
এরপর ওরা দুজনে চলে আসে পাঞ্জাবে। সেখানে গিয়ে ওরা এমন একটা পরিবারের সাথে দেখা করে যাদের মধ্যকার প্রায় সবারই ক্যান্সার ছিল, কিন্তু এটা ওদের জেনেটিক কোনো সমস্যা নয়, এটা অন্য একটা কারণেই হয়েছিল। এরপর সেখান থেকে ওরা দুজনে চলে আসে রেল স্টেশনে। সেখানে থাকা একটা স্পেশাল ট্রেন যাচ্ছিল। এই ট্রেনের মধ্যে ছিল সবগুলোই ক্যান্সারের পেশেন্ট। ওরা এই ট্রেনটার ভেতরের সব রোগীদের দেখে একদম হতভম্ব হয়ে গিয়েছিল যে এতগুলো মানুষের কিভাবে একসঙ্গে ক্যান্সার হতে পারে। সবার হালতই ছিল অনেক বেশি বাজে। ওদের মধ্যেকার অর্ধেক মানুষ তো এমনও ছিল যাদের চিকিৎসা করেও কোনো লাভই নেই। আরচানা তখন বিজয়কে বলতে থাকে, ওই দিন আর খুব বেশি দূরে নয় যখন দেশের প্রায় সবারই এমনই ক্যান্সার হবে। তবে এই ব্যাপারগুলোকে আমরা থামাতে পারি এবং দেশকে ভালোর দিকে নিয়ে যেতে পারি। ওরা তো গভীর চিন্তায় পড়ে গিয়েছিল এই ব্যাপারগুলো কিভাবে থামাবে। তখন বিজয় আর্চনাকে জিজ্ঞেস করে, তোমার ক্লায়েন্ট যোগেশ পাটেল কি করে? এই প্রশ্নটা শুনে আর্চনা খানিকটা থতবত খেয়ে যায় এবং জানায় সে একজন সোলজার। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। পাটেল তার সাথীদের সঙ্গে একটা জায়গায় গিয়ে অ্যাটাক করেছিল, কারণ সেখানে অনেকগুলো সন্ত্রাসী পলায়ন করেছিল। সবাই মিলে অনেক সাহসিকতার সহিত সেখানে থাকা সকল সন্ত্রাসীকেই মেরে ফেলে। তারপর সে চলে আসে বাড়িতে। দেখা যায় ওর মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল অনেক ভালো। ওরা দুজনেই একে অপরকে খুব বেশি ভালোবাসতো, আর সবসময়ে ওরা একে অপরের সাথে সময় কাটাতো। আর্চনা এখানে আরও একটা রহস্য উন্মোচন করে। আসলে যোগেশ পাটেল অন্য কেউ নয়, আমার স্বামী, আর পরি হচ্ছে আমার মেয়ে। তো এই কেসটা আমি একজন মা হয়ে নেইনি, এই কেসটা আমি একজন উকিল হয়ে লড়তে চাই। এর মূল কারণ হচ্ছে আমার আওয়াজটা যেন পুরো দেশের মানুষকে আমি জানাতে পারি। পরের দৃশ্যে দেখা যায় আর্চনা এবং যোগেশ চলে আসে কিছু শাকসবজি কেনার জন্য। সেখানে দেখা যায় অনেক দোকানদারই তাদের বিরোধ করে, কারণ তারা খুব ভালো করেই জানতো যে এরা দুজনই হচ্ছে সেই লোক যারা কৃষকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য ওদের দুজনকে তিরস্কার করতে থাকে। এমনকি ওদের দুজনকে এখানে খানিকটা মারপিটও করা হয়। এই ব্যাপারগুলো দেখে তোরা দুজনেই হয়রান হয়ে গিয়েছিল। যারা আসলে দেশের জন্য লড়ছিল তাদেরকেই আজকে গাদ্দার বলা হলো। এর পরপরই আর্চনা গিয়ে আবার রাঠোরের সাথে দেখা করে। তখন রাঠোর ওকে জিজ্ঞাসা করে পরীর আসলে কি হয়েছিল। এরপর সে কাহিনীটা বলতে শুরু করে। যদিও আমাদের পরিবারটা একদম ছোট ছিল, কিন্তু সেটা ছিল খুবই হাসি খুশি। যোগেশ যখনই তার ডিউটি থেকে বাড়িতে আসতো তখন আমাদের মেয়ের অনেক সময় দিত। এরপর হঠাৎ করে একদিন সে যখন আবার তার ডিউটিতে যাবে তখন আচমকাই অনেক জ্বর চলে আসে পরীর। আমরা তো প্রথমে মনে করেছিলাম এই জ্বরটা হয়তোবা সাধারণ যে কোনো একটা জ্বর, তবে ধীরে ধীরে পরীর অবস্থা খারাপের দিকে আগাচ্ছিল। এরপর আমরা একদিন জানতে পারি পরীর আসলে ক্যান্সার হয়েছে। ক্যান্সারের কথা শোনার সাথে সাথেই আমাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আমরা এটা বুঝতে পারছিলাম না যে আমাদের পরিবারে তো কারোরই ক্যান্সার নেই, তাহলে এই ছোট্ট বাচ্চা মেয়েটার কেন ক্যান্সার হলো? এই ব্যাপারটাতে আমরা দুজনেই একদম ভেঙে পড়েছিলাম। আমরা এটা বুঝে উঠতে পারছিলাম না যে এই ক্যান্সারের সাথে আমরা কিভাবে লড়াই করব। দেখা যায় ধীরে ধীরে পরীর অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আর্চনা এবং যোগেশের চিন্তা যেন দিন দিন বেড়েই চলছিল। যোগেশ তো তার ডিউটিতেও ফিরে যেতে পারছিল না। ডক্টর তখন ওদেরকে বলে ওকে কেমো দিতে হবে, এর জন্য ওর চুলগুলো কেটে ফেলতে হবে। এই ব্যাপারটাতে যোগেশ তার নিজের মাথার চুলও কেটে নিয়েছিল। এমনকি পরীকে তো স্কুল থেকেও বের করে দেওয়া হয়, কারণ এখানে থাকা কেউই ওকে এভাবে দেখতে কমফোর্টেবল নয়। কিছুদিনের মধ্যেই পরীর কেমোথেরাপি শুরু হয়ে যায়। এরপর যোগেশ একদিন ডাক্তারের সাথে দেখা করে। তাকে গিয়ে জিজ্ঞাসা করে কোনো তো ব্যবস্থা আছে যেটার মাধ্যমে পরীকে সুস্থ করা সম্ভব। তখন ডাক্তার ওকে বলে একটা উপায় অবশ্য আছে, যেটাতে ওর পুরো বোন মেরোই আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটার ডোনার পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, তবে যদিও ডোনার পাওয়া যায় তাহলে এটার ট্রান্সপ্ল্যান্ট করতে কমপক্ষে 70 থেকে 80 লাখ টাকার প্রয়োজন। এই কথাগুলো শুনে একদম হয়রান হয়ে গিয়েছিল যোগেশ। তারপরে সে বলে যাই হয়ে যাক না কেন আমার মেয়েকে বাঁচাতেই হবে, আপনি ট্রিটমেন্ট শুরু করে দিন, আমি টাকার জোগাড় করছি। তার পরপরই সে তার নিজের সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছিল, এমনকি তার ঘর পর্যন্ত। কিছুদিনের মধ্যেই পরীর অপারেশন করা হয়। ওর ক্যান্সার পুরোপুরি ভালো হয়ে যায়। অপারেশনটা সাকসেসফুল হওয়ার পরে যদিও সে ভালো হয়ে গিয়েছিল, তারপরে সে খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। ওর পরিবার তো অনেক খুশি ছিল যে এখন হয়তোবা পরী তার স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবে। তবে ওদের এই খুশিটা বেশি দিন পর্যন্ত থাকে না। হঠাৎ করে একদিন পরীর মাথা ঘুরে সে পড়ে যায়। এরপর যখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয় তখন ডাক্তার জানায় পরীর আবারও ক্যান্সার হয়েছে। এই কথাটা শোনার পরে যোগেশের আর বুঝতে পারছিল না যে এখন কি করা উচিত ওদের। এখন তো ওদের কাছে আর টাকা পয়সাও ছিল না, সাথে ওদের মেয়ের অবস্থা খুব তাড়াতাড়ি খারাপের দিকে আগাচ্ছিল।
ডাক্তার তখন বলে, যদি আপনাদের কাছে টাকা পয়সা না থাকে তাহলে আপনাদেরকে আমি এমন একটা জায়গা সম্পর্কে বলতে পারি যেখানে ক্যান্সারের চিকিৎসা একদম ফ্রিতে করানো হয়, কিন্তু সেখানে সমস্যা একটাই, ওখানে অনেক ভিড়। এটা হলো একটা সরকারি ক্যান্সার হাসপাতাল, এখানে ক্যান্সারের ফ্রিতে চিকিৎসা করানো হয়। আর্চানাও তো অনেক বেশি হতভম্ব হয়ে গিয়েছিল যে একবার তোর মেয়ের ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়েছে, তাহলে আবারও কিভাবে তার ক্যান্সার হয়ে গেল। ওদের বাড়িতে টাকা পয়সা একদমই ছিল না, কিন্তু পরীর চিকিৎসা করানোটা তো খুবই প্রয়োজন। এজন্য ইয়োগেশ তার মেয়েকে নিয়ে চলে যায় মুম্বাই। সেখানে হাসপাতালটার নাম ছিল কোটা ক্যান্সার হাসপাতাল। কিন্তু যখন সে ওখানে গিয়ে পৌঁছে তখন দেখতে পায় চারিদিকে শুধু ক্যান্সারের রোগী। এখানে এমন কোনো সুবিধাই নেই যেটার মাধ্যমে ওর মেয়েকে ভালোভাবে দেখাশোনা করা যাবে। এখানে সবসময়ই অনেক ভিড় লেগে থাকতো। এই হাসপাতালে কোনো ভালো ব্যবস্থাই নেই। এই ব্যাপারগুলো দেখে ইয়োগেশ তো একদম পেরেশান হয়ে গিয়েছিল। এই জায়গাতে সে তার মেয়েকে কিভাবে রাখতে পারে? এরকম জায়গা সে কোনো দিনও দেখেনি এর আগে। এই হাসপাতালের ডাক্তার সংখ্যাও ছিল খুবই অল্প, এমনকি নার্সরা পর্যন্ত ঠিকঠাকভাবে কথা বলতো না। এখানে এত পরিমাণ ক্যান্সার পেশেন্ট দেখে ইয়োগেশের মাথা যেন একদম নষ্ট হয়ে গিয়েছিল। মেয়ের জন্য স্যালাইন লাগানোর জন্য একটা স্ট্যান্ড সে পায় না, সেটাও ওকে হাতে ধরেই রাখতে হতো, এমনকি মেঝেতেই ওকে থাকতে হতো। একদিন হঠাৎ করেই পরীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাত্রেবেলাতে তার খুবই জ্বর চলে এসেছিল। সকাল হতে হতে মারা যায় পরী। এটা দেখে ইয়োগেশ তো একদম পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে অনেক চিল্লাচিল্লি করে কান্না করছিল, কারণ সে তো এখানে নিজের মেয়ের চিকিৎসা করানোর জন্য এসেছিল, কিন্তু এখন তো ওর মেয়ে এই দুনিয়া থেকে ছেড়ে চলে গেল। এরপর পরীর মৃত লাশকে বাড়িতে নিয়ে আসে ইয়োগেশ। আর্চানা যখন ওর মেয়ের লাশটা দেখে তখন সেও পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে এমনটা মনে করছিল যে ওর মেয়ের চিকিৎসা হয়তো বা সে হাসপাতালে ভালোভাবেই হবে, কিন্তু মেয়ের লাশটা দেখে তো সে পুরোপুরি ভেঙে গিয়েছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। তখন সে রাঠোরকে বলে, আমাদের কেরলে যেতে হবে। সেখানে একজন এমন ডাক্তার আসে যিনি এসবের বিরুদ্ধে আওয়াজ তুলত সবসময়, কিন্তু ওনার কথা কেউই শুনত না। তবে আজকে ওনার কথা শোনা হবে। এই জন্য ওরা দুজনেই কেরলের উদ্দেশ্যে রওনা করে। সেখানে গিয়েই রমেশ নামের এক ডাক্তারের সাথে ওরা দুজনে দেখা করে, আর ওনার থেকে ক্যান্সার সম্পর্কে জানতে চায়। উনি তখন জানায় এখানে আসলে কাজু বাদামের চাষ করা হয়, আর এই বাগানগুলোতে এত বেশি কীটনাশক ব্যবহার করা হয় যে এখানকার মানুষরা হরহামেশাই ক্যান্সার বা বড় কোনো রোগে আক্রান্ত হয়। এই ব্যাপারগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। তবে এখন যেহেতু এই ব্যাপারটা কোর্টে উঠেছে, তাহলে আমি আমার কথাগুলো আবারও বলবো। আমার আওয়াজটাও কোর্ট পর্যন্ত পৌঁছাবে। তোমরা যদি চাও তাহলে আমি সাক্ষ্যও দিতে পারি। আর্চানাকে দেওয়া কোর্টের 7 দিন শেষ। এর মধ্যে সে সকল প্রমাণ এবং সাক্ষী জোগাড়ও করে ফেলেছে। অন্যদিকে রাঠোর তার পুরো ফাইল তৈরি করে আর সেটা কোর্টে সাবমিট করে। সাথে জানায় সে নিরপেক্ষ হয়ে এগুলোর ছানবিন করেছে এবং সত্যটাই সামনে আনার চেষ্টা করেছে। পরদিনই শুরু হয়ে যায় ওদের কেসের শুনানি। আগ্নিহোত্রী তখন বলতে থাকে, যদি পরীর মৃত্যুর জন্য কীটনাশক কোম্পানি এবং সরকার দায়ী থাকে, তাহলে তোর বাবা মাও এর জন্য দায়ী হবে, কারণ তাকে সবকিছু তো কিনে তার বাবা মাই খাইয়েছিল। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে পরীর বাবা মার ওপরও এই কেসটা লাগু হবে। এগুলো শোনার পরে জাজ সাহেব তার ফয়সালা শোনানোর আগে ইয়োগেশকে বলে সে কিছু বলতে চায় কিনা। তখন ইয়োগেশ গিয়ে কাঠগড়ায় দাঁড়ায় এবং আগ্নিহোত্রীকে বলে, আপনি যদি আপনার মাকে খাবার খাওয়ান তাহলে কি এটার জন্য আপনি দোষী? কেউই নিজের আপনজনের জান নিতে চাইবে না। আমি প্রথমেই ওই সকল কৃষকদের থেকে মাপ চাইব যাদেরকে সবাই উল্টাপাল্টা কথা বলছে। তবে আমার মনে হয় কৃষকরা এটা জানে না যে কীটনাশকগুলো কি পরিমাণ ভয়ঙ্কর। যদি তারা ব্যাপারগুলো জানতে পারত তাহলে হয়তোবা তারা এগুলো ব্যবহারই করতো না। আবার এরকমও কিছু কৃষক আছে যারা খুব ভালো করেই ব্যাপারটা জানে, তারপরেও অধিক উৎপাদনের আশায় তারা কীটনাশক ব্যবহার করে। যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি করে ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অসুখ হয় মানুষদের। এই জন্য আমি চাই ওই সকল কীটনাশকদের ওপরে ব্যান লাগিয়ে দেওয়া হোক এবং দেশে যেন শুধু জৈবিক কৃষি হয়। তাহলে আমাদের এই দেশটা পুরোপুরি সুরক্ষিত থাকবে। কারণ আমাদের দেশে অধিক উৎপাদনের জন্য যা ঘটছে এগুলো কোনো মতেই মেনে নেওয়ার মতো নয়। এই ব্যাপারগুলো শুরু হয়েছিল দুর্ভিক্ষর পরে, কিন্তু এখন তো ব্যবসা হয়ে গেছে। বেশি উৎপাদনের আশায় মানুষ এখন জীবন নিয়ে খেলতে শুরু করেছে। ওর মুখে এসব কথা শোনার পরে জাজ তার ফয়সালা শোনায়। যে সকল কোম্পানিগুলো অনেক বেশি মাত্রায় বিষাক্ত জিনিস ব্যবহার করে সেগুলো সব বাদ দিয়ে দিতে হবে। যদি মাত্রার থেকে একটুও বেশি পাওয়া যায় তাহলে কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া হবে। সাথে সেসব কোম্পানির ওপরে আলাদাভাবে কেসও চালানো হবে।
কোর্ট এখানে আরও একটা ফয়সালা শোনায় যে যোগেশ পাটেলকে যেন আবারও সোলজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও কোর্ট তার ফয়সালা শুনিয়ে দিয়েছে, তারপরেও কি কৃষকরা এটা মেনে চলবে? জৈবিক কৃষি আসলে মানুষের জন্য ভালো, কিন্তু এটার দ্বারা উৎপাদিত জিনিস অনেক কম পরিমাণে হয়। এজন্য যে সকল কৃষকরা এই রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করে তারা হয়তো বা এগুলোর ব্যবহার কোনো দিনও বাদ দিবে না, কারণ কৃষিটা তো এখন ব্যবসার মতো। আর মানুষের সুস্থতার কথা কেউ চিন্তাও করে না, আর তারাও চাইবে না তাদের ব্যবসাতে লস হোক। হয়তোবা এতদিন যেভাবে চলে এসেছে সেভাবেই চলতে থাকবে। আর পরীর মতো হাজারো ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের জীবনটা বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।